এই যে আমার ছোট্ট বোনটা, কেমন আছিস তুই? সত্যি করে বল তো। রিয়া আপা, রোহিত তো আমায় ভালোবাসে না। রোহিত অন্য কাউকে ভালোবাসে। সে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। তুই এটা কি বলছিস? আমি এটা বিশ্বাস করতে পারছি না। রোহিত তো এই ধরনের ছেলে না, ও তো অনেক ভালো ছেলে। রোহিত কি আমাকে ডিভোর্স দিয়ে দেবে? আমি তো তার জীবনে কোনো ধরনের হস্তক্ষেপ করি না। নিজের মতো থাকি, তার প্রতিটা প্রয়োজনের খেয়াল রাখার চেষ্টা করি। এক প্রকার তার সব কিছু মেনে নিয়েছি, কারণ মা বাবাকে আর কষ্ট দেওয়া যাবে না। একবার অনেক বেশি কষ্ট দিয়েছে, এখন যদি আবার আমার জন্য একই কষ্ট পায়, তারা তো এটা মেনে নিতে পারবে না, সহ্য করতে পারবে না। ছোট মেয়ের ডিভোর্স কিভাবে তারা সহ্য করবে? আমি এখন কি করব? আল্লাহ পাক আমাকে পথ দেখান। একটু পরেই রোহিত ঘরে আসলো। মারিয়া, অনেক দিন হলো তুমি তোমার বাবার বাড়ি যাও না। একটা কাজ করো, কালকে বাবার বাড়ি চলে যাও, কিছুদিন বেরিয়ে আসো। কেন? কোথাও যাবে তুমি? হ্যাঁ, একটু কাজ আছে। তুমি 4-5 দিনের জন্য যাও, আমি ফিরে তোমাকে বাড়ি নিয়ে আসবো। আচ্ছা। রাতে খাওয়া দাওয়া শেষ করার পর রুমে আসলাম। দেখি রোহিত সব প্যাকিং অলরেডি করে ফেলেছে। আমি কিছু বললাম না, নিজের প্যাকিংগুলো আস্তে আস্তে করতে শুরু করলাম। রোহিত পারতো এখনই আমাকে বলে দিতে কথাগুলো, সে আসলে কি চাচ্ছে। 12টার দিকে রোহিতের ফোনে যথারীতি কল আসলো। সে ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। আমিও তার পিছন পিছন গেলাম। দেখি সে বলছে, হ্যাঁ দোস্ত, এই দিনটার জন্যই আমি যে কত বেশি অপেক্ষা করেছি তোকে বলে বোঝাতে পারবো না। ফাইনালি মায়া কালকে বউ সাজবে, আমি মায়াকে বউয়ের সাজে দেখব। তোমার সমাজে স্বীকৃতি পাবে, বাবার পরিচয়ে বড় হবে। হ্যাঁ, মারিয়াকে এসব জানানো হয়নি এখনো, কিন্তু জানিয়ে দিব আগে বিয়েটা হোক, এরপরে না হলে এসব মেনে নাও নিতে পারে। ওর জন্য অনেক বড় একটা ধাক্কাও হতে পারে, তাই সব ঠিকঠাক হবার পরে ওকে জানাবো আমি। আচ্ছা দোস্ত, এখন ঘুমাতে যাই, আজকে অনেক ঘুম পাচ্ছে। সব মিলিয়ে রোহিতের কথাগুলো একত্রিত করে বুঝতে পারলাম কালকে সে মায়াকে বিয়ে করে নিয়ে আসবে, আর আমাকে বাবার বাড়ি এই জন্যই পাঠিয়ে দিতে চাচ্ছে। না, আর না, এভাবে আসলে কারোর সাথে থাকা যাবে না। আমি এক ঘরে সতীনের সংসার করতে পারবো না। যা হবার হবে, রোহিতকে ডিভোর্স দিয়ে দিব। রোহিত আজকে 1টার মধ্যেই ঘুমিয়ে পড়ল। তার চোখে মুখে খুব প্রশান্তি দেখা যাচ্ছে। মনে হচ্ছে অনেক দিন পরে এরকম শান্তির ঘুম, টেনশনমুক্ত ঘুম দিতে পেরেছে। আর আমার আজকে আবারও ঘুম নেই। ঠিক 4 মাস আগে যেমন একটা ভয়াবহ নির্ঘুম রাত কাটিয়েছিলাম, আজ ঠিক তেমন আরেকটা রাত কাটছে। পাহাড়ের মতো কি যেন মনে হচ্ছে, আমার বুকের ভিতর চাপা দিয়ে আছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। এই 4 মাসের সংসার জীবনের সমাপ্তি আজকে ঘটতে যাচ্ছে। কাল থেকে আমি আর রোহিতকে পাবো না। আর আর রোহিতকে কখনো এত কাছ থেকে দেখাও হবে না। আমি মানি রোহিতকে মন থেকে গ্রহণ করে নিতে পারিনি কখনো, কিন্তু শত হলেও ও তো আমার স্বামী। কেমন যেন একটা অজানা বাঁধনে বেঁধে গেছে মনটা। কাল থেকে হয়তো এই বাঁধনটা ছুটে যাবে, কিছুদিন পরে হয়তো ডিভোর্সও হয়ে যাবে। সারা রাত জাগলাম, চোখ দিয়ে পানি পড়ছে। ঘরগুলো ঘুরে দেখলাম, রোহিতের কিছু ছবি তুললাম, আর আমাদের বিয়ের অ্যালবামটা সাথে করে নিয়ে নিলাম। ভোরের আলো ফুটলো চারিদিকে। আজান দিচ্ছে। উজু করে শেষবারের মতো আমাদের ঘরে নামাজ পড়ে নিলাম। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। এরপর থেকে এই ঘরটায় হয়তো মায়া থাকবে। রোহিতের দায়িত্বে ছিলাম আমি, ভালোবাসায় তো ছিল মায়া। আমি তো কখনই তার ভালোবাসায় ছিলাম না। হয়তো কয়েকদিন পরেও আমাকে একদমই ভুলে যাবে। রোহিত এই কয় মাসে একজন ভালো স্বামী হবার অনেক চেষ্টা করেছে। এই জন্য আমি তাকে যথেষ্ট সম্মান করি। আর প্রত্যেকের জীবনে একটা আলাদা সুখের সন্ধান থাকে। আলাদা হয়তো রোহিতের আছে, সিমুর মধ্যে, আমার মধ্যে নেই। এই জন্য হাজার চেষ্টা করার পরেও সে আমার হয়নি। রোহিতের পছন্দের খিচুড়ি আর ডিম ভাজি করলাম শেষবারের মতো। আমার হাতের রান্নাই খাবে আজকে, তাই তার পছন্দের খাবার তৈরি করলাম। দেখি 7টা বাজে, রোহিত ঘুম থেকে উঠে গিয়েছে। আরে মারিয়া, তুমি কষ্ট করে নাস্তা কেন বানালে? আমি তো ভেবেছিলাম যে কিছু কিনে নিয়ে আসবো। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। মনে মনে বললাম, এত তারা আমাকে বিদায় করার জন্য? যাক, তুমি যেভাবে সুখী আমিও সেভাবেই সুখী। রোহিত প্রায় 1 সপ্তাহ আগে আমায় একটা লাল শাড়ি এনে দিয়েছিল। আজকে সেই লাল বেনারসিটাই পরলাম। শেষবারের মতো বউ সেজে সেজে নেই। মনে মনে হাসলাম। আজ নিজের ঘর থেকে শেষবারের মতো চলে যাচ্ছে। আমার স্বামী আমায় বিদায় করে দিতে যাচ্ছে, অথচ সে সত্যিটা আমাকে বলছে না এখনো পর্যন্ত। কেন রোহিত সত্যিটা বলছে না?
আমার চোখের দিকে তাকিয়ে কি সত্যি বলার সাহস তোমার নেই? নাকি নিজের কাছে নিজে ছোট হয়ে যাবে এই জন্য কথাগুলো বলছো না? আচ্ছা মারিয়া, আজকে আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দিই। আমি খেতে পারবো। আমি খাইয়ে দিই না, প্লিজ। আচ্ছা ঠিক আছে। জানো মারিয়া, তোমার হাতে জাদু আছে। তোমার হাতের রান্না ছাড়া এখন মনে হয় আমি কিছুই খেতে পারি না। একটা স্বাভাবিক হাসি দিলাম, কারণ কিছুই বলার নেই। খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাব এমনি সময় রোহিত বলল, দাঁড়াও, তুমি হেঁটে হেঁটে কেন বের হবা আমি থাকতে? আমি তোমায় কোলে করে নিয়ে গাড়ি পর্যন্ত যাব। আমি হেঁটে যেতে পারবো, আমাকে কোলে নিতে হবে না। কিন্তু আমি তো তোমায় হেঁটে যেতে দিব না, প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে। যে যার যার গন্তব্যের উদ্দেশ্যে একত্রে বের হলাম। রোহিত আমায় বাড়ি পৌঁছে দিলেন। গেটের সামনে রিয়া আপা আব্বা দাঁড়িয়ে আছে আমাদের ভেতরে নিয়ে যাবার জন্য। রোহিতকে তারা ভেতরে আসতে অনেক করে বললেন, কিন্তু রোহিত বলল যে তার জরুরি কাজ আছে, এর জন্য সে আসতে পারবে না। এরপরের বার ইনশাল্লাহ আসবেন। বাড়ির ভেতরে ঢুকছি, চাচি মামি সবাই চলে এসছে আমাকে দেখার জন্য, কেমন আছি এইসব কিছু জানার জন্য। সবাইকে হাসি মুখে বললাম ভালো আছি। সবাই খুব খুশি হলেন। সবাই বললেন খুব ভালো একটা স্বামী পেয়েছি। আমার ভাগ্যটা খুব বেশি ভালো, আমি যেন জামাইটা সামলে রাখি, ভালো থাকি। এইসব কথাগুলো শুনলাম, মনের ভেতরটা আরও খারাপ হয়ে গেল। বুকের ভিতরে চিনচিন ব্যথা করতে লাগলো, কারণ আমার স্বামী আজ অন্যের স্বামী হয়ে যাবে। সারাদিন পর আত্মীয় স্বজন সবাই চলে গেলে আমি রাতের বেলা ফ্রেশ হয়ে ঘরে বসে আছি। এমন সময় রিয়া আপা পিছন থেকে এসে আমার গালে একটা চুমু দিয়ে বললেন, এই যে আমার ছোট্ট বোনটা, কেমন আছিস তুই? সত্যি করে বল তো। আমি আসলে আর কিছু বলতে না পেরে কান্না করে দিলাম। রিয়া আপা, রোহিত তো আমায় ভালোবাসে না। রোহিত অন্য কাউকে ভালোবাসে। সে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। এই কথাটা শুনে রিয়া আপা দাঁড়ানো থেকে মাটিতে বসে পড়ল। তুই এটা কি বলছিস? আমি এটা বিশ্বাস করতে পারছি না। রোহিত তো এই ধরনের ছেলে না, ও তো অনেক ভালো ছেলে। না আপা, তুমি বিশ্বাস করো, এটাই সত্যি। আমি এটা আরও 4 মাস আগেই জানতে পেরেছি, বিয়ে ঠিক 2 দিন পর। কিন্তু আমি চাইনি যে কেউ এই সম্পর্কে জানো। বাবা মা একবার কষ্ট পেয়েছে আর এসব সহ্য করতে পারবেন না। আমার কান্না দেখে রিয়া আপা জিজ্ঞেস করলেন পুরো কাহিনী। আমিও বলে ফেললাম বাধ্য হয়ে, কারণ আপা থেকে কখনো কোনো কথা লুকাইনি। আর এখন লুকিয়ে কী বালা, কয়েকদিন পরে তো সব জানতেই হবে। তাই আপাকে আজকেই বলে দিলাম আমার কথাগুলো। আর সেগুলো শুনে আপনার চোখ দিয়ে অনবরত আপনা আপনি পানি পড়ছে। এত কিছু কিভাবে সহ্য করছে আমার ছোট বোনটা? তুই আর কান্না করিস না প্লিজ। মারিয়া, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। রোহিত এরকম কিছু করতে পারে না, কারণ রোহিত তোকে অনেক বেশি ভালোবাসে। ও নিজে আমাকে অনেকবার বলেছে যে ও তোকে অনেক বেশি ভালোবাসে রে। তুই ভুল বুঝতেছিস। রোহিতকে একবার ফোন দে। আপা থাক। কেন থাক? একবার ফোন দে, আমি কথা বলবো। মুখে বললেই তো ডিভোর্স হয়ে যায় না। তাছাড়া ও ওই রকম কিছু করতে পারে না। মগের মুলুক পেয়েছে নাকি আমার বোনকে? তুই ফোন দে। আর আমি যতটুকু বিশ্বাস করি এখানে কোথাও না কোথাও কোনো ভুল হচ্ছে, তাই যে কোনো ভুল তাড়াতাড়ি মিটিয়ে ফেলাই সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ। তুই তোর জীবনের অনেকগুলো মূল্যবান সময় নষ্ট করে ফেলেছিস, অনেক বড় ভুল করে ফেলেছিস। তোর আগে কথাবার্তা ক্লিয়ার করার দরকার ছিল। তাই এখন আর দেরি করিস না প্লিজ বোন, আমার একটা ফোন কর। রোহিতকে ফোন দিলাম, রোহিতের ফোন বারবার বন্ধ। এরকম করে 1 দিন 2 দিন না, প্রতিদিন আমি ফোন করি সকাল বিকেল, কিন্তু কখনোই তার ফোন খোলা পাই না। আমার শ্বশুরবাড়িতে আব্বা আম্মা গেলেন খোঁজ নিতে। তারা বললেন রোহিত বাসায় নেই। আমার শ্বশুর শাশুড়ি একই টেনশনে পড়ে আছে যে রোহিত কোথায় গেল, ওর কোনো খোঁজ খবর নেই কেন। আমি আমার শাশুড়িকে বললাম, মা সিমুর কোনো খোঁজখবর নিয়ে দেখবেন কি? মা খোঁজখবর নিয়ে দেখলো মায়া পুরনো বাড়িতে থাকে না, নতুন বাড়িতে থাকে। তার নাকি বিয়ে হয়েছে, কিন্তু তার নতুন বাড়ির কোনো খোঁজখবর কারোর কাছে নেই। সবাই চিন্তা করে রোহিত কোথায় গিয়েছে, রোহিতের কি হলো। কিন্তু আমি জানি রোহিত নিশ্চয়ই সিমুকে নিয়ে আলাদা কোথাও চলে গিয়েছে। এইভাবে করে প্রায় 2 মাস কেটে গিয়েছে। আমি একটা নতুন চাকরি নিয়েছি, কারণ মা বাবার উপর এইভাবে বোঝা হয়ে থাকতে আমার ভালো লাগছে না। আর তাছাড়া তারা আমায় শিক্ষিত করেছে, পড়ালেখা করিয়েছেন। এই জন্য ভাবলাম অন্তত পক্ষে নিজের খরচটুকু নিজেকে সামলানো উচিত। আজকে অফিসে যাবি নাকি? না, আজকে অফিস যাব না। কেন? ছুটি নিয়েছি, শরীরটা খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই রেস্ট নে, আমি অফিসে যাই। আর মা বাবা আজকে একটু ফুপির বাসায় যাবে, সাবরিনা নাকি ছেলেপক্ষ দেখতে আসবে।
আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই হয়ে আসো। হ্যাঁ, আমরা সবাই সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। দুপুরের পরে খাওয়া দাওয়া করে উঠেছি, তখন দেখলাম যে একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা 3বার বাজার পর আমি রিসিভ করলাম, কারণ অচেনা নাম্বার সাধারণত আমি রিসিভ করি না। ফোনটা রিসিভ করার পরে দেখলাম যে একটা মেয়ে কোনটা আমাকে সালাম দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। মারিয়া বলছেন? জি, আমি মারিয়া। আপনি কি? আমি মায়া, আপনার সাথে আমার কিছু কথা আছে। কলিজার ভিতর একদম যেন ধপ করে উঠল। মায়া আমাকে কেন ফোন দিল? হঠাৎ করে অনেক ইচ্ছে করছে রোহিতের ব্যাপারে জানতে, তাই আমিও ফোনটা রাখলাম না। বললাম, জি বলুন, কি বলবেন? জি, আপনি আসুন, আপনার সাথে দেখা করে কিছু কথা বলতে হবে। আর আচ্ছা থাক, আপনি আসুন, আসার পর এসব কথা হবে। কোথায় আসবো? আপনি স্কয়ার হসপিটালে চলে আসেন, আমি রুম নাম্বার মেসেজ করে দিচ্ছি। আর হসপিটালে তাড়াতাড়ি আসুন প্লিজ। আমি তাড়াতাড়ি করে হসপিটালে চলে গেলাম। হসপিটালে যেয়ে দেখি খুব সুন্দরী একটা মেয়ে, তার কোলে বাচ্চা একটা রুমের বাইরে দাঁড়িয়ে আছে। আমার কাছে এসে জিজ্ঞেস করলো, আপনি মারিয়া না? আমি বললাম যে আমি মারিয়া। আমি মায়া। জি বলুন, আপনি আমাকে হসপিটালে কেন ডেকেছেন? রোহিত অ্যাক্সিডেন্ট করেছে পুরো 2 মাস আগে। আমার তো শুনে সাথে সাথে কলিজায় পানি শুকিয়ে গেল। খুব বেশি খারাপ লাগতে থাকলো। অ্যাক্সিডেন্ট করেছে মানে? হ্যাঁ, 2 মাস আগে অ্যাক্সিডেন্ট করেছে। সেদিন আপনার বিয়ে ছিল। তাহলে রোহিত আর আপনার বিয়ে হয়নি? আমার বিয়ে রোহিতের সাথে? আমার কেন বিয়ে হতে যাবে রোহিতের সাথে? ও তো আমার ভালো বন্ধু। ও আমাকে যদি সাপোর্ট না করতো, আজকে আমি একটা সাধারণ সুখী জীবনে ফিরে যেতে পারতাম না। আমি ঠিক বুঝতে পারছি না, আপনি কি আমাকে সব কিছু খুলে বলুন প্লিজ। হ্যাঁ, আমি আপনাকে সব খুলে বলছি। তার আগে আপনি রোহিতের কাছে চলুন। রোহিতের পুরো 2 মাস কোনো জ্ঞান ছিল না, এজন্য আমি কাউকে কিছু জানাতে পারিনি। আর তাছাড়া আমার মনে হয়নি আপনার শ্বশুরবাড়িতে ব্যাপারটা জানানো ঠিক হবে। আমার মাথায় তো সব তালগুল পাকছে, আমি কিছুই বুঝতে পারছি না যে মায়া কি বলছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আগে রোহিতের সঙ্গে দেখা করি। আর হ্যাঁ মারিয়া, একটা কথা জানেন, ও আপনাকে অনেক বেশি ভালোবাসে। আপনি এই ভুল ধারণা রাখছেন না যে রোহিতের মনে আপনি ছাড়া অন্য কোনো মেয়ে ছিল বা থাকতে পারে।